আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায়ের কিছু অংশ পড়ব। দেখো, প্রথমেই নিউটনের কথা বলা আছে। নিউটন হলেন বিজ্ঞানের এক উল্লেখযোগ্য নাম। গতি সংক্রান্ত তত্ত্ব বলো, মহাকর্ষ তত্ত্ব বলো কিংবা ক্যালকুলাসের মতো কঠিন বিষয় বলো, অর্থাৎ ফিজিক্স, ন্যাচারাল সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন শাখায় তার অবদান কিন্তু অনস্বীকার্য। তার এই যুগান্তিকর অবদানের জন্য আজকে আমরা বিজ্ঞানকে এত সহজভাবে পড়তে পারি। দেখো, এখানে একটা নিউটনের বইয়ের কথা বলা হয়েছে, ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। এই বইটিতে নিউটন তার গতি সংক্রান্ত বিখ্যাত 3টি সূত্রের প্রকাশ করেন। আজ কিছুটা প্রথম সূত্রের ব্যাপারে পড়ব আমরা। নিউটনের এই প্রথম সূত্র কিন্তু প্রথম সূত্রটা জানতে হলে তোমাদের জড়তা বা ইনার্শিয়া সম্পর্কে জানতে হবে। ইনার্শিয়া কি? মনে রাখবা, ইনার্শিয়া হচ্ছে একটা প্রবণতা বা টেন্ডেন্সি। কিসের টেন্ডেন্সি? একটা বস্তুর টেন্ডেন্সি। একটা বস্তুর স্থির থাকা বা গতিশীল হওয়ার যে প্রবণতা, সেটাই কিন্তু ইনার্শিয়া বা জড়তা। দেখো, জড়তার কিছু প্রাকৃতিক উদাহরণ রয়েছে। দেখো, তোমরা যদি মনে করো বাসে বা ট্রেনে বসে আসো, হঠাৎ করে ট্রেনটা বা বাসটা চলতে শুরু করলো। এই সময় তুমি যে ধাক্কাটা অনুভব করো, এটা কিন্তু জড়তার কারণে। কারণ তোমার দেহ, তোমার দেহকে যদি একটা বস্তু হিসেবে কল্পনা করো, তাহলে দেখো তোমার দেহটা কিন্তু স্থির হয়ে আছে। ট্রেনও স্থির, তোমার দেহ স্থির। এখন ট্রেন যখন হঠাৎ করে চলতে শুরু করবে, তোমার দেহ কিন্তু একটা প্রবণতা দেখাবে, টেন্ডেন্সি দেখাবে যে আমি স্থির আগে ছিলাম, এখন আমি স্থির থাকবো। এই প্রবণতাটাই কিন্তু জড়তা। এখন জড়তার কিন্তু দুটি ভাগ রয়েছে, স্থিতি জড়তা ও গতি জড়তা। স্থিতি জড়তা অর্থাৎ স্ট্যাটিক স্ট্যাটিক ইনার্শিয়া, এবং গতি জড়তা সেটা হলো ডায়নামিক ইনার্শিয়া। দেখো, আরেকটি উদাহরণ দেখি। এই গ্লাসটাতে দেখো একটি কাগজ দেওয়া হয়েছে, কাগজের উপর একটি কয়েন আছে। এখন তুমি মনে করো এই কাগজটার উপর একটি বল প্রয়োগ করলো। এই কাগজটার উপর বল প্রয়োগ করার ফলে কাগজটা কিন্তু সরে গেল, এভাবে এভাবে সরে গেল, এবং কয়েনটি কিন্তু যে অবস্থানে ছিল তার বরাবর নিচে পড়ে গেল। এটার কারণ হচ্ছে তুমি যেহেতু কাগজটার উপর বল প্রয়োগ করলা, কাগজটা কিন্তু সরে গেল, কিন্তু উপরে থাকা কয়েনটা কিন্তু তার স্থিতি জড়তার কারণে নিচে পড়ার প্রবণতা দেখালো। এটাই কিন্তু স্থিতি জড়তার একটি উদাহরণ। তারপর হঠাৎ ব্রেক করলে, কোনো গাড়ি হঠাৎ ব্রেক করলে তুমি যে সামনের দিকে এগিয়ে যাও, এটা কিন্তু গতি জড়তার উদাহরণ। দেখো, তুমি যখন একটি চলনশীল বা গতিশীল গাড়িতে বসে আছো, তখন কিন্তু তোমার দেহ কিন্তু গতিশীল। তার ফলে যখন হঠাৎ করে ব্রেক চাপা হবে, যখন গাড়িটায় মন্দন তৈরি হবে, তখন কিন্তু তোমার দেহ সামনের দিকে এগিয়ে যেতে যাবে, কারণ এটা গতিশীল অবস্থায় আগে ছিল। তাই গতি জড়তার কারণে তোমার দেহ গতি জড়তার কারণে তোমার দেহ সামনে এগিয়ে যেতে যাবে। এটাই কিন্তু গতি জড়তার উদাহরণ। দেখো, এখানে কয়েকটি কথা বলা হয়েছে। কাঁথা বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে ধুলা বের করা হয় কেন? আচ্ছা, ধুলাগুলো যেহেতু কম্বলের উপর স্থিতি জড়তায় থাকে, যখন আমরা লাঠি দিয়ে এটাকে আঘাত করি, তখন কিন্তু ধুলাগুলো পড়ে যায়, কারণ স্থিতি জড়তার কারণে। আরেকটি উদাহরণ, স্পিন বলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন, কিন্তু পেস বলাররা দ্রুত ছুটে বল করেন। এটা কেন করেন? এটাও কিন্তু জড়তারই একটি উদাহরণ বা জড়তারই একটি কাজ। আচ্ছা, এখন সূত্রে চলে যাই। সূত্রে বলা হয়েছে, বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে। আমি যে এতক্ষণ গতি জড়তা এবং স্থির জড়তা বোঝালাম, এটি তারই সাহায্যে করা কিন্তু একটি প্রমাণ। দেখো, বাইরে থেকে যদি বল প্রয়োগ না করো, স্থির বস্তু কিন্তু আসলে স্থির থাকবে এবং সরল রেখায় সমবেগে চলমান বস্তু কিন্তু সমবেগে চলতে থাকবে। অর্থাৎ তুমি যদি একটি গাড়িকে, ঘর্ষণ বল বিহীন একটি গাড়িকে যদি চলতেই থাকে, তাহলে কিন্তু যদি বাহ্যিক বল না প্রয়োগ করা হয়, অর্থাৎ ব্রেক যদি না চাপা হয় যতক্ষণ, ততক্ষণ কিন্তু চলতেই থাকবে। এটা আমরা পৃথিবীতে বুঝি না, কারণ রাস্তায় গাড়ি চলার সময় রাস্তার মধ্যে ঘর্ষণ বল থাকে, তাই গাড়িটা আস্তে আস্তে স্পিড কমে যায়। কিন্তু যদি তুমি এখন মহাকাশে দেখো, মহাকাশে কিন্তু কোনো ঘর্ষণ বল নেই, কোনো অভিকর্ষ মহাকর্ষ কিচ্ছু নেই। তাই যখন একটি বস্তু মহাকাশে চলতে থাকবে, তখন বাহ্যিক বল প্রয়োগ করা না পর্যন্ত এটা কিন্তু কখনো থামবে না। এটাই কিন্তু তার গতি জড়তার কারণে। নিউটন এই গতি জড়তাকে ব্যবহার করে এবং স্থিতি জড়তাকে ব্যবহার করে এই সূত্রটা বলছে। তাহলে এই সূত্রটির প্রথম অংশ নিয়ে সমস্যা নেই।
দৈনন্দিন জীবনে এটি আমরা সবসময় দেখে থাকি যে স্থির একটি বস্তুকে ধাক্কা না দিলে সেটি স্থির থাকে, নিজে থেকে নড়াচড়া করে না। তবে দৈনন্দিন অভিজ্ঞতা থেকে পরের অংশটি বুঝতে আমাদের একটু সমস্যা হতে পারে, কারণ গতিশীল কোনো বস্তুকে আমরা অনন্তকাল চলতে দেখি না। কারণ বাইরে থেকে বল প্রয়োগ করার কথা বলা হয়েছে। তুমি যখনই কোনো একটি বস্তুকে গতিশীল করবে, তখন ঘর্ষণ কিংবা বাতাসের বাধা ইত্যাদি বল গতির উল্টো দিকে কাজ করে গতিটি কমিয়ে দিবে, যেটা আমরা রাস্তায় গাড়িতে দেখে থাকি। এখন পরের অংশটাতে আসি। দেখো, হ্যাচকা টান দিলে এ বিন্দুটি কিন্তু ধীরে ধীরে হ্যাচকা টান দিলে এ বিন্দুতে কিন্তু ধীরে ধীরে টানলে সুতাটি বি বিন্দুতে ছিঁড়বে। দেখো, যদি তুমি হ্যাচকা টান এখানে দাও, এই বস্তুটা এই বস্তুটা কিন্তু তার স্থিতি জড়তা বজায় রাখতে চাবে। স্থিতি জড়তা বজায় রাখতে চাবে, তার কারণে এ বস্তুটার উপর কিন্তু টান, মানে এ দড়িটার উপর টান পড়বে। তাই হ্যাচকা টান দিলে এ দড়িটা কিন্তু ছিঁড়ে যাবে। কিন্তু আস্তে আস্তে টানলে বা ধীরে ধীরে টানলে কিন্তু বি বস্তুটার উপর, মানে বি দড়িটার উপর টান পড়বে, তাই বি দড়িটা ছিঁড়ে যাবে। এটাই কিন্তু বলা হয়েছে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।